মিউট করে তারপর হচ্ছে আমাদের সবার সাথে আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে কথা বলছি। আমি তাসমিম আলম কৃষ্ণা, বিহেভিয়ার অ্যানালিস্ট। সো কাজ করছি এখন মিরপুর 2-তে সেবা থেরাপি সেন্টারে। আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন এবং জানাবেন যে আমাদের কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমরা আজকে ওভারঅল এবিএ থেরাপি নিয়ে একটু ডিটেলসে কথা বলবো, যে সেবা থেরাপি সেন্টারে আমরা কিভাবে আমাদের সার্ভিসটা দিচ্ছি, এবিএ থেরাপিটা আসলে কিভাবে আমরা রান করি, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস একটু কথা বলবো। এগুলো নিয়ে আমরা আসলে অনেক কথা শুনেছি বা শুনছি পার্সোনালি বা সামনাসামনি, তো ওগুলোর জন্য আমরা ভেবেছি যে একটু লাইভে সবার সাথে একসাথে কথা বলি। মাইশা নওশিন আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। একটু আমরা সবাই মিলে লাইভটা শেয়ার করে দিব। যারা যারা লাইভটা দেখছেন একটু লাইভটা সবাই শেয়ার করে দিব। আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে এবিএ থেরাপিতে বাচ্চাদেরকে আসলে কিভাবে অ্যাসেসমেন্ট হয়, ইন ডিটেলস সব কিছু নিয়ে আমরা আসলে কথা বলবো আজকে। যারা যারা লাইভটা দেখছেন একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন। অথবা আপনারা যারা যারা লাইভটা দেখছেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে এবিএ থেরাপি নিয়ে এই জিনিসটা জানতে চাচ্ছি বা এটা এরকম কেন বা ইত্যাদি যে কোনো কিছু নিয়ে যদি জানতে চান আমরা তাহলে আজকে লাইভে সরাসরি উত্তর দিব। মাইশা নওশিন আপু লিখছেন জি আপু কথা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি কষ্ট করে আমাদের লাইভটা দেখছেন। যারা যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন। যারা যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দেন। আমরা সবাই একত্র বলে আসলে তারপর আমরা আজকের টপিকে ইনশাল্লাহ কথা বলা শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে এবিএ থেরাপিতে রিকমেন্ডেড আওয়ার কি, এটা কেন ফলো করা জরুরি, কেন এটা এক এক বাচ্চার জন্য এক এক রকম, আমরা প্রফেশনালরা আসলে কি দেখে কিভাবে সাজেস্ট করে থাকি, তো এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো। আমরা মূলত কিভাবে কাজ করি ওটা নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। একটু অপেক্ষা করতে হবে। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। একটু অপেক্ষা করতে হবে। আমরা একটু 2-3 মিনিটের মধ্যে সবাই মোটামুটি জয়েন করে ফেললে আমরা কথা বলা শুরু করবো। আমরা একটু অপেক্ষা করি। আর যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দেন।
আপনারা যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। একটু রিকোয়েস্ট করবো লাইভটা দয়া করে সবাই শেয়ার করে দিবেন। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে এবিএ থেরাপিতে মূলত হচ্ছে, প্রথমত অনেকেই প্রশ্ন করেন যে এবিএ থেরাপিতে হচ্ছে কেন অ্যাসেসমেন্ট নিতে হয়, অনেক জায়গায় অ্যাসেসমেন্ট নেওয়া থাকে, আমরা সব কিছু নিয়ে ডিটেলস কথা বলবো। ফাহমিদা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা আপু, কেমন আছেন? অনেক ধন্যবাদ কষ্ট করে আমার লাইভটা দেখছেন, একটু দয়া করে শেয়ার করে দিবেন। যারা যারা আমরা এবিএ থেরাপি নিয়ে জানতে চাই, যারা যারা এবিএ প্রফেশনাল আছি সবাই জন্য উপকার হবে, সাথে সাথে যারা প্যারেন্টস আছেন তারাও জানতে পারবেন যে আসলে এবিএ থেরাপিটা কিভাবে ফাংশন করে। সবকিছু নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। বাচ্চাদের গোল সেট আপ করা, ইচ অ্যান্ড এভরিথিং। থ্যাংক ইউ ফাহমিদা আপু, শেয়ার করেছেন, লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু অপেক্ষা করি, একটু কয়েকজন আসলে ইনশাল্লাহ আমরা ইন ডিটেলস কথা বলা শুরু করবো। থ্যাংক ইউ। যারা যারা লাইভটা দেখছেন একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন। আমরা আজকে এবিএ থেরাপি নিয়ে মোটামুটি একটু ডিটেলস কথা বলবো। আফরিন লিখছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভটা আপনি কষ্ট করে দেখছেন, এবং যারাই দেখছেন একটু শেয়ার করে দিবেন। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে এবিএ থেরাপিতে বাচ্চাদের রিকমেন্ডেড আওয়ার নিয়ে, কেন এটা আলাদা, কেন এক এক বাচ্চাটা এক এক রকম, সেবা থেরাপি সেন্টারে মূলত আমরা কিভাবে কাজ করছি সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত হচ্ছে, প্লিজ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আফরিন আপু লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো সেবা থেরাপি সেন্টারে মূলত হচ্ছে আমরা বিহেভিয়ার থেরাপি প্র্যাকটিস করি, বিহেভিয়ার থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি। এবিএ থেরাপি কি, এই প্রশ্ন যখন আসলে আমাকে কেউ করে তখন প্রথমেই আমি এক কথা বলি যে এবিএ থেরাপি হচ্ছে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। একদম গোল্ড স্ট্যান্ডার্ড যদি কোনো ট্রিটমেন্ট থাকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন কোনো মানুষ বা বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি বা এবিএ থেরাপি, বা যেটাকে আসলে এখন আমাদের দেশে অনেকেই বিহেভিয়ার থেরাপি নামে জেনে থাকে। তো বিহেভিয়ার থেরাপিটা যখন আমরা স্টার্ট করি তখন মূলত আমরা সেবা থেরাপি সেন্টারে একটা অ্যাসেসমেন্ট করে থাকি। তো এই ক্ষেত্রে আমাদেরকে অনেক শুনতে হয় যে আপু তো আসলে আগে অ্যাসেসমেন্ট করা আছে, ওকে ডক্টর বলেছে ওর হচ্ছে এবিএ থেরাপি লাগবে, আপনারা জাস্ট স্টার্ট করে দেন, বা হচ্ছে ওকে মুখ প্রফেশনাল বলেছে যে ওর হচ্ছে এবিএ থেরাপি লাগবে, আপনারা জাস্ট স্টার্ট করে দেন। বা অনেক সময় প্যারেন্টসরা বলে যে দেখেন ওর তো আসলে অন্য কোনো সমস্যা নেই, ওর শুধুমাত্র হচ্ছে ওর এই জায়গায় কাজ করতে হবে, আপনারা ওই জায়গায় কাজ করে দেন। তো আমরা আসলে এত কিছুর ভিড়েও আমরা কেন আমাদের অ্যাসেসমেন্টটা আসলে রাখছি সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এবিএ থেরাপিতে মূলত আমি আমাদের থেরাপিটার কথা বলতে পারবো। এখানে কোনো একটা জিনিস বা কোনো একটা জায়গায় আমাদের যদি মনে হয় যে এই জায়গাটায় বাচ্চাটার সাথে কাজ করতে হবে, যেমন ধরেন কোনো একটা বাচ্চা না সহ্য করতে পারে না, কোনো একটা বাচ্চার ধৈর্য নাই, সাপোজ ধরেন এই দুটো ব্যাপার, হ্যাঁ, এখন এই দুটো ব্যাপার দেখার জন্য একজন অভিভাবক যদি আমাদের কাছে এসে বলেন যে আমার বাচ্চা না সহ্য করতে পারে না, আমার বাচ্চার ধৈর্য নাই, এই দুটো ব্যাপার আমরা অবশ্যই প্যারেন্টসরা যখন বলে আমরা এটা ফ্যাক্ট হিসেবে গ্রহণ করি যে হ্যাঁ একজন অভিভাবক এই জায়গাগুলোতে চাচ্ছেন, আমরা কাজ করি প্রফেশনালরা। এখন এই জায়গাগুলোতে আসলেই কি এই কারণেই হচ্ছে, সেটা কি হচ্ছে আমরা সাধারণত দুটো ব্যাপারে দেখি, এটা কি ওর বিহেভিয়ার ডেফিসিট নাকি স্কিল ডেফিসিট, যে ওর কি কোনো দক্ষতার জন্য ওর এই বিহেভিয়ার চ্যালেঞ্জগুলো ফেস করছে। কারণ সাধারণত আমাদের কাছে যখন প্যারেন্টসরা বিহেভিয়ার থেরাপি নিতে আসেন তখন তারা এভাবে বলেন যে ও অনেক হাইপার, ও অনেক জেদি, ও অনেক রাগী, বিহেভিয়ার থেরাপি দিয়ে এগুলো কমায় দেন। আমরা সাধারণত এই ধরনের চ্যালেঞ্জ বা বিহেভিয়ারগুলোর বর্ণনা অনেক পাই। ও হচ্ছে রাগ করে ঘুষি মারে, ও রাগ করে খামচি মারে, তো ও রাগ করলে এই কাজগুলো করে। দেখা যায় যে বিহেভিয়ারের বর্ণনাগুলো আমাদের কাছে খুব বর্ণনা করে, যেমন ধরেন যেমন ও স্কুলে গিয়ে হচ্ছে অন্য বাচ্চাদের মেরে আসে, আপনি থেরাপি দেন যাতে স্কুলে গিয়ে অন্য বাচ্চাদেরকে আর না মারে। তো আমরা প্রফেশনালরা এটা বোঝার চেষ্টা করি যে বাচ্চাটা যে এই কাজটা করছে এটা কি বাচ্চাটার কোনো দক্ষতা নাই, কোনো একটা জিনিস বয়স অনুযায়ী বিকাশগত কোনো দক্ষতার অভাবের কারণে হচ্ছে না,
নাকি হচ্ছে বাচ্চাটার মানে কি বলবো বিহেভিয়ারের কোনো ইস্যুর জন্য বাচ্চাটা পারছে না। সো আমরা অ্যাসেসমেন্ট করে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করি, যারা প্রফেশনাল আছি তারা একটা ক্লিনিক্যাল জাজমেন্ট থেকে যে বাচ্চাটার আসলে এই ধরনের আচরণগত সমস্যা আছে কিনা। তো এই ব্যাপারগুলো আমরা বোঝার চেষ্টা করি। মূলত আমরা আমাদের সেবা থেরাপি সেন্টারে 1 ঘন্টার একটা অ্যাসেসমেন্ট হয়, এবং 1 ঘন্টার অ্যাসেসমেন্ট করে আমি আবারও বলছি লাইভে সবার সামনে, আমি অ্যাসেসমেন্টও সবাইকে বলি 1 ঘন্টা আসলে কখনোই একজন মানুষকে বোঝার জন্য এনাফ না। কিন্তু তারপরও মোটামুটি আমাদের একটা ফরম্যাট আছে, কিছু প্রোটোকল আছে, ওগুলো দিয়ে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করি 1 ঘন্টার ভিতরে একটা মানে কি বলবো একটা সেটিংয়ে বোঝার চেষ্টা করি যে বাচ্চাটা ঠিক কোন কোন জায়গায় পিছিয়ে আছে, বা প্যারেন্ট যেটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে এটা কি সাধারণত ওর বয়স অনুযায়ী যে ডেভেলপমেন্টাল বিকাশ হওয়ার কথা ওটা কোনো দিকে পিছিয়ে আছে কিনা। যেমন ধরেন একটা কেস এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন, আমি এখানে নাম গোপন রেখেই বলছি। যেরকম ধরেন কোনো একটা প্যারেন্টস হচ্ছে এভাবে এসেছেন যে আমার বাচ্চার অনেক রাগ, আপনারা হচ্ছে ওর রাগটা কমিয়ে দেন বা রাগ যেভাবে খুব ম্যানেজ করে দেন, আমরা চাচ্ছি বিহেভিয়ার থেরাপি নেই। তো আমরা অ্যাসেসমেন্ট করে এটা পেলাম যে ওর আসলে ওর যখন কোনো কিছু লাগবে ও দেখা যায় কি ও চাইতে পারে না। হ্যাঁ, যখন চাইতে না পারে, যেমন ধরেন আমার এখন কোক লাগবে, আমি কোক চাইতে পারছি না। আমার এখন পানি লাগবে, আমি পানি চাইতে পারছি না। আমার ক্ষুধা লেগেছে, আমি বলতে পারছি না। তো দেখা যায় কি আমি যখন চাইতে পারি না আমার মধ্যে তো একটা ফ্রাস্ট্রেশন হয়, কারণ আমি চাইতেই পারি না। তো ফ্রাস্ট্রেশনটা আমি কিভাবে প্রকাশ করবো? আমি হয়তো বা আরেকজনকে মারি, কারণ আমি বাসায় থেকে শিখেছি আমি আরেকজনকে মারলে আমাকে হচ্ছে পানি দিয়ে দেয়, বা আমি যে জিনিসটা চাচ্ছি সেটা সাধারণত মারের পরই বাসায় চলে আসে। তো এভাবে করে বড় হতে হতে আমি এটাই শিখেছি, আমি ওই স্পেসিফিক আচরণটা করার পরে আমার কাছে ওই আইটেমটা চলে আসে, বা যেটা আমি চাচ্ছি সেটা সবাই দিয়ে দেয়। তো যার জন্য দেখা যায় কি আমি কথাটা যেখানে যেটা লাগবে সেটা আমি প্রকাশ করতে পারছি না। তো দেখেন এখানে কিন্তু এই যে একটা কেস এক্সাম্পল দিলাম, এখানে কিন্তু বাচ্চার হচ্ছে যখন যেটা লাগবে সেটা সে চাইতে পারছে না। এটা কিন্তু একটা বিকাশজনিত সমস্যা। তো আমরা যদি বিহেভিয়ার প্রফেশনালরা কাজ করি, আমরা কিন্তু এখানে রাগ কমাবো না, আমরা ওকে কোন জিনিসটা কখন লাগবে সেটা আমরা চাওয়া শেখাবো। হ্যাঁ, তো এটা জাস্ট একটা কেস এক্সাম্পল। তো এইভাবে করে মূলত আমরা অ্যাসেসমেন্টটা বোঝার চেষ্টা করি যে বাচ্চাটার কোন বিহেভিয়ার ইস্যু, কিসের কোন জায়গাটা আমরা আসলে হেল্প করতে পারি কিনা, আদৌ কি এটা বিহেভিয়ার ইস্যু নাকি হচ্ছে সেন্সরি ইস্যু। এরকম হয় যে আমাদের মনে হয় যে এটা এবি ইস্যু না, এটা সেন্সরি ইস্যু, আমরা জাস্ট সিম্পলি তখন রেফার করে দিই। যদি মনে হয় এটা এবি ইস্যু তখন আমরা ওই ক্লায়েন্টকে যেভাবে দরকার হয় সেভাবে আমরা সাজেস্ট করি। অ্যাসেসমেন্টের পরে আমাদের এখানে মূলত আমরা হচ্ছে বলে দিই যে বাচ্চাটার জন্য কতটুকু রিকমেন্ডেড আওয়ার ওর দরকার মান্থলি হিসেবে, যে এর নিচে আমরা আসলে কাজই করতে পারবো না। রিকমেন্ডেড আওয়ার বলতে বোঝাচ্ছি প্র্যাকটিস। মনে করেন আমি আপনাকে কোনো জিনিস চাওয়া শিখাবো, হ্যাঁ, এখন আপনাকে যদি আমি সপ্তাহে 1 দিন কোনো জিনিস শিখাই, এটা আমাদের ক্ষেত্রে ধরেন আমি যদি সপ্তাহে 1 দিন কোনো একটা জিনিস প্র্যাকটিস করি, সেটা যত তাড়াতাড়ি আমার নখদর্পণে আসবে, সেটা যদি আমি সপ্তাহে 3 দিন 2 দিন 4 দিন 5 দিন বা সেটা কতবার সেটা আমার প্র্যাকটিস করতে হবে, এটাও কিন্তু বাচ্চার উপরে ভ্যারি করে। আমাদের এখানে অ্যাসেসমেন্ট হলে আমাদের হচ্ছে প্যারেন্টদের সাথে কথা বলে বা হচ্ছে আমরা একটা ফর্ম থাকে, সেটা দিয়ে আমরা মোটামুটি একটা বাচ্চা কেমন অবস্থায় আছে সেটা বোঝার চেষ্টা করি, যেটা দ্বারা আমরা বোঝার চেষ্টা করি যে ওর জন্য কি পরিমাণ রিপিটেশন দরকার। ওটার উপরে বেস করে আমরা একটা রিকমেন্ডেড আওয়ার দিই। কারণ হচ্ছে যে কোনো জিনিস ধরেন আপনি রান্না করতে পারেন, আপনি একবারই বিরিয়ানি রান্না করেছেন, এর আগে এর জীবনে আর কখনোই রান্না করে নাই, একবার বিরিয়ানি রান্না শিখলেন। আপনাকেও যদি আমি বলি যে 6 মাস পরে আপনি আমাকে বিরিয়ানি রান্না করে দেন, এটা কখনোই পসিবল না। কারণ যে কোনো জিনিস আমরা যত প্র্যাকটিস করব তত ভালো করতে পারবো, এবং আমাদের একটা প্রবাদই আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো সোজা কথায় আমরা যত প্র্যাকটিস করব তখন দেখা যাবে কি ওই বাচ্চাটা ওই জিনিসটা তত বেশি ভালো করছে, যার জন্য রিকমেন্ডেড আওয়ারটা বাচ্চা টু বাচ্চা ভ্যারি করে। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, কখনো একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট ছাড়া বা মনে করেন এই প্রফেশনে নাই এরকম কেউ যদি হঠাৎ করে আপনাকে বলে, সে যেই হোক উইথ ডিউ রেসপেক্ট, যদি এসে বলে যে ওর জন্য মাসে 2টা এবিএ নিলেই হবে, বিলিভ মি অ্যাকর্ডিং টু রিসার্চ এভাবে এবিএ কাজ করে না। তো যেমন ধরেন আমরা অনেক ফোন পাই, আমরা তো ঢাকার বাইরে থাকি, আমি শুধু মাসে 1 দিন আসবো, বাকি দিনগুলো আমি বাসায় করিয়ে নিব। এখানে কথা হচ্ছে যে একটা ইন্টারভেনশন প্ল্যান যখন একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট দিবেন, সেই ইন্টারভেনশন প্ল্যানটা অ্যাজ ইট ইজ ফলো হচ্ছে কিনা সেটাও কিন্তু অ্যাজ এ প্রফেশনাল আমাদের দায়িত্ব যে সেটা করা হচ্ছে কিনা। যদি সেটা ঠিকমতো অ্যাজ ইট ইজ করা না হয় তখন কিন্তু আমাদের শুনতে হয় যে আপু দিয়ে তো কাজ করছে না, আপনি এভাবে বলেছিলেন জিনিসটা এভাবে কাজ করে এভাবে হচ্ছে না। যার জন্য কিন্তু এবিএ থেরাপিতে এই যে রিপিটেশনের ব্যাপারের দায়িত্বটা আমরা
মানে 100% কেসেই ট্রাই করি যাতে আমরা প্রফেশনাল যারা থেরাপিস্ট আছে 40 আওয়ার্স করা তারা প্র্যাকটিস করি। কারণ হচ্ছে জিনিসটা আসলে এত ইজি না যে একবার বলে দিলেই কেউ প্র্যাকটিস করতে পারবে, একদম টু বি ভেরি অনেস্ট। এবং এক এক বাচ্চার জন্য এক একভাবে জিনিসটা ডিজাইন করা, যার জন্য আমরা রিকমেন্ডেড আওয়ারটা এক এক বাচ্চার জন্য এক একভাবে। অনেক সময় এরকম হয় যে আচ্ছা আমার বাচ্চাটাও লাফায়, ওর বাচ্চাটাও লাফায়, আমার বাচ্চাটা একটু রেগে যায়, ওই বাচ্চাটা রাগে না, শান্ত থাকে, তাও ওর রিকমেন্ডেড আওয়ার এরকম বললো, আমারটা তো কম বললো কেন? অবশ্যই যদি ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট বলে বা ইবি থেরাপি সুপারভাইজার যিনি আছেন তিনি যদি আপনাদের অ্যাসেসমেন্ট করে বলেন বা যেভাবেই বলুক না কেন, সেটা অবশ্যই প্রয়োজন বলেই কিন্তু আসলে আমাদের সাইড থেকে বলা হয়। তো রিকমেন্ডেড আওয়ারটা যেভাবে বলা হয় সেভাবে যদি আসলে সেশন না নেওয়া হয় আমরা কিন্তু ওভাবে আসলে হেল্প করতে পারবো না, একদম ভেরি অনেস্ট। যেমন ধরেন আমাদের একটা এবিএ থেরাপি টার্ম আছে এক্সটেনশন। এক্সটেনশনের বাংলা বলতে গেলে সেটা কিরকম, মনে করেন কোনো একটা জিনিস চাইলে এক্সটেনশনের টার্ম যদি আমি বলি সেটা এরকম যে কোনো একটা জিনিস আগে আমরা প্রশ্রয় দিতাম, সোজা বাংলায় বলতে গেলে সেটা এখন থেকে আমরা আর প্রশ্রয় দিব না। আমরা যখন এই টেকনিকটা অ্যাপ্লাই করব এবং এই টেকনিক অ্যাপ্লাই করলে যদি সেশন ইন্টেন্সিভ এবিএ সেশন না হয় তখন কিন্তু এটার ব্যাকফায়ার আসে। কারণ আমরা প্রফেশনাল ভাষা থেকে বলি এটাকে এক্সটেনশন বাস্ট, যেখানে মনে হবে যে বিহেভিয়ারটা আরও বেড়ে গেছে। তো এই ধরনের অনেক রিস্ক থাকার কারণে আমরা কিন্তু রিকমেন্ডেড আওয়ারের বাহিরে সাধারণত সেবা থেকে সেশনটা আর দিতে চাই না। কারণ হচ্ছে এই এক্সটেনশন বাস্ট বলেন বা যে কোনো কিছু বলেন, বিহেভিয়ার কোনো জিনিস কমার আগে অনেক সময় না বেড়ে যায়, যার জন্য আমরা প্রফেশনালরা এটা খুবই এই ব্যাপারে স্ট্রিক্ট সেবা থেকে যে আমরা যে রিকমেন্ডেড আওয়ার বলবো সেটা মেনে যাতে সুন্দরভাবে চলা যায়। সেটা গেল একটা দিক। তো এটা গেল অ্যাসেসমেন্টের পরে আমরা প্রফেশনালরা হচ্ছে রিকমেন্ডেড আওয়ার বলি, সেটা নিয়ে আমরা যখন সেশন শুরু করি সেবাতে মূলত আমরা 15 দিন থেকে 1 মাস একটা বাচ্চাকে অবজার্ভ করি। কারণ আমি শুরুতেই বলেছি অ্যাসেসমেন্টে 1 ঘন্টা একটা মানুষকে ভালো মতো বোঝা যায় না, এটা এনাফ না। তো আমরা 1 মাসে একটা বাচ্চাকে আরো বোঝার চেষ্টা করি যে ও আসলে আর কি কি পারে, ওর মধ্যে আর কোন কোন জায়গায় গ্যাপ আছে বা কোন কোন জায়গায় আমাদের মনে হয় যে আমরা এবিএ থেরাপি থেকে বাচ্চাটাকে হেল্প করতে পারবো। তো এইভাবে করে মূলত আমরা হচ্ছে আরো বোঝার চেষ্টা করি, তারপরে আমরা বাচ্চাদের জন্য গোল নির্ধারণ করি। গোল নির্ধারণের ক্ষেত্রে খুব কমন কথা প্রায় প্রতিদিনই শুনতে হয় যে আপু ও তো হচ্ছে স্কুলে যাচ্ছে। যেমন আপনাদের একটা কেস সিনারিও বলি, আমাদের কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন যেখানে বাচ্চাটা হচ্ছে জুতা পরতে পারে না, ডাইপার পরে থাকে, তার মানে হচ্ছে টয়লেট ট্রেনিং নাই, জুতা পরতে পারে না এবং ওর সিটিং টলারেন্স নাই, বসে থাকতে পারে না অনেকক্ষণ, তারপরে হচ্ছে নাম ধরে ডাকলে তাকায় না। তো আমরা যখন থেরাপি শুরু করেছিলাম তখন প্যারেন্ট বলেছিল যে আপু বসে থাকতে পারলেই হবে, আপনি শুধু বসাটা বাড়ান আর হচ্ছে ওর ফাইন মোটরের কাজগুলো করে দেন যাতে ও লিখতে পারে, আমি হচ্ছে ওকে স্কুলে দিয়ে দিই। তো এখানে প্রফেশনাল জায়গা থেকে আমরা যেভাবে বলেছিলাম যে আসলে ও যদি আমাদের এখানে থেরাপি নেয় তাহলে আমরা শুরুতে ওর একটা বাচ্চা যখন ছোট থেকে বেড়ে ওঠে ওইভাবে করে আমরা কাজ করব। আগে ওর জন্য সিটিং টলারেন্স তো অবশ্যই কাজ করবো, বাট আগে আমরা সবকিছুর সাথে সাথে ওর টয়লেট ট্রেনিং, জুতা পরাও, নিজের কাজগুলো যাতে ও করতে পারে। কারণ হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম আর ইউ কমফোর্টেবল যে আপনি মানে বাচ্চা হচ্ছে ডাইপার পরে স্কুলে যাবে বা এটা আপনি কমফোর্টেবল কিনা। তখন ও উইথ ডিউ রেসপেক্ট ওই প্যারেন্টস আমাকে বলেছিল যে আপু ডাইপার পরে স্কুলে গেলেও তো কেউ প্যান্ট খুলে দেখবে না, আপনি শুধু বসাটা আর পেন্সিল ধরাটা ঠিক করে দেন তাহলে হচ্ছে আমি কি স্কুলে দিতে পারবো। কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা তখন ওই কেসটা নেই নেই, কিন্তু দেখেন খেয়াল করে যদি আমরা এভাবে স্কুলে দিয়েও দিই সেটা কতক্ষণ, যদি হচ্ছে মানে টয়লেট ট্রেনিং বা আদার্স যে কাজগুলো আছে একটা বাচ্চা স্কুলে গেলে যেই যেই জায়গাগুলো থাকা দরকার সেই ফাউন্ডেশনগুলো যদি আমরা ধরে ধরে কাজ না করি তাহলে কি আমরা কি আসলে ওকে ভালোবাসছি নাকি জাস্ট উপর দিয়ে কাজ করছি, এটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে। সো এবিএতে কিন্তু আমরা এটাকে বলি প্রি রিকুইজিট স্কিল। মনে করেন একটা কাজ পারলেও লাভ দিয়ে আর একটা কাজে নাই, যে ফাউন্ডেশন যাতে আরো শক্ত করা হয় সেই জায়গাটাই আমরা একদম ধরে ধরে কাজ করি। যখন একটা মানুষের ফাউন্ডেশন সুন্দরভাবে কাজ করা হয় তখন কিন্তু আমরা একটা সোজা কথায় যেটা বলি 5 তলা বাড়ি বলেন 10 তলা বাড়ি বলেন বানাতে পারবো। কিন্তু যদি আমাদের ফাউন্ডেশনের জায়গায় কাজ না করি, যেমন ধরেন নাম ধরে ডাকলে না তাকানো, সিটিং টলারেন্স, ওয়েটিং স্কিল, তারপরে হচ্ছে টয়লেট ট্রেনিং, নিজের জুতা নিজে পরা বা আদার্স যে কাজগুলো যেটা আমাদের ক্ষেত্রে মনে হয় যে এটা ফাউন্ডেশন স্কিল, এটা আমাদের মনে হয় যে এটা আগে পারা উচিত। এটা যে এমন উদাহরণগুলো দিয়েছি যেটা আসলে সাধারণভাবে চোখে লাগে যে ওকে ফাইন এই কাজগুলো করাতে হয়, এরকম আরো অনেক জিনিস থাকে যেগুলোতে মনে হয় যে ফাউন্ডেশন কাজগুলো আগে করে নিলে বাচ্চাটাকে পরবর্তীতে কাজ শেখানো অনেক ইজি হয়ে যাবে।
তো আমরা কিন্তু প্রফেশনালরা ওই জায়গাগুলো দেখে তারপরে আস্তে 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 করে কাজ করি। এবং আরেকটা জিনিস হয়, এটাও খুব কম, যে আপু ও তো হচ্ছে 1:1 খুব ভালো, আদার্স যত থেরাপি নিচ্ছে সবগুলোতেই খুবই ভালো, তাহলে আমরা এখন কেমন হয়, আমরা যদি ওকে একবারে একটা নর্মাল একটা স্কুলে দিয়ে দিই বা মূলধার একটা স্কুলে দিয়ে দিই, সেক্ষেত্রে আমি প্যারেন্টদের যেটা বলি, আমি এখানেও সেটাই বলবো, সেটা হচ্ছে দেখেন, ধরেন আপনি আপনি বা আমাদের বাচ্চা 1:1 সেশনে খুবই ভালো, হ্যাঁ 1:1 সেশনে খুবই ভালো হলেই কি একটা মূলধারার স্কুলে যেখানে 20 জন 30 জন বাচ্চা থাকে, সেখানে মাত্র 2 জন টিচার থাকে, সেখানে একই সাথে সবার ইনস্ট্রাকশন বুঝে রেডি কিনা আসলে একবারে জাম্প করার জন্য, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো আমরা মূলত সবকিছু মাথায় রেখে আমরা এবি বেসড প্রি স্কুল চালু করতে যাচ্ছি নেক্সট মান্থ থেকে, যেটার মূল ভিত্তি হচ্ছে একটা মানুষকে আমরা আগে স্কুলে দেওয়ার আগে যাতে সে 3 জন বাচ্চা অ্যাটলিস্ট আমাদের এখান থেকে শুরু হবে, 3 জনের সাথে থেকে ওপর করতে পারছি কিনা, 3 জন বাচ্চা একজন থেরাপিস্ট এখানে। কারণ 1:1 ফাইন, এমনও হতে পারে যে তার হয়তো আরেকজন বাচ্চা আসলে শেয়ারিং নাই, আর একজন বাচ্চার কাছ থেকে কিভাবে গ্রিটিংস করতে হবে, হ্যালো বলা, তার কাছে কোনো জিনিস চেয়ে নেয়, এই জিনিসটা নাই, হয়তো বা লাগলে এইভাবে করে নিয়ে যাচ্ছে, হয়তো বা অ্যাজ এ প্যারেন্টস আমি জিনিসটা নোটিসই করি নাই, কারণ আমাদের বাচ্চারা তো এখন একা একা বড় হচ্ছে, আমরা হয়তো বা এই ব্যাপারটা নোটিসই করি নাই। সো এরকম ছোট ছোট অনেক ব্যাপার থাকে যেটা আমাদের প্রফেশনাল সাইড থেকে কাজ করতে হয়, এবং তারপরে মূলত আমরা বলি যে না এখনো মূলধারার স্কুলের জন্য রেডি। তো এভাবে করে আসলে দেখে আমরা মূলত কাজ করে থাকি। আশা করি আজকের লাইফটাই যদি আপনাদের মনে হয় যে একটু উপকার হয়েছে, একটু কাইন্ডলি আপনারা লাইফটা শেয়ার করে দিতে পারেন। আর যাদের যাদের মনে হয় যে না আমরা এবিএ থেরাপি নিব বা এইভাবে করে কাজ শুরু করব, তারা কাইন্ডলি 01300971022 এই নাম্বারে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং যারা যারা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপির ট্রেনিং করতে যাচ্ছেন, তারা হচ্ছে 019652861153 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ট্রেনিং এর জন্য। আমাদের নেক্সট মাস থেকে 40 ঘন্টা ট্রেনিং শুরু হচ্ছে, অনলাইন এবং অফলাইন দুটোতেই। এবং যারা যারা এবিএ থেরাপির ছোট ছোট ট্রেনিং করতে যাচ্ছেন 1 ঘন্টা, যেমন ধরেন পেয়ারিং বা যেমন ধরনের ছোট্ট ছোট টপিকে, আমাদের এর আগের মাসে ছিল ভার্বাল বিহেভিয়ার, আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেক মাসে একটা করে ছোট ছোট ওয়ার্কশপ বা ছোট ছোট ট্রেনিং রাখা যায় কিনা। আমরা অক্টোবরের 3 তারিখে 1 ঘন্টার একটা সেশন রাখছি, সেখানে প্যারেন্টস প্রফেশনাল সবাই অংশগ্রহণ করতে পারবেন। যারা যারা অংশগ্রহণ করবেন সবাই কন্টিনিউইং এডুকেশন সার্টিফিকেট পাবেন, যেটার টপিক হচ্ছে বাচ্চার সাথে কিভাবে খেলতে হয় এবিএ থেরাপিতে, এটা কি সময় নষ্ট কিনা, এটা কিভাবে আরো সুন্দর করে বাচ্চার সাথে বাচ্চার কাজগুলো আদায় করে নিয়ে যায়, এটা মোটামুটি একটা আলোচনা করবো আমরা। সো ওভারঅল আশা করি আজকের লাইফটা আপনাদের উপকার হলো। যারা যারা লাইফটা মিস করেছেন একটু কাইন্ডলি রেকর্ডেডটা দেখে নেবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনার পরিচিত কেউ যদি থাকে। এবং সবাই ভালো থাকবেন। এবং আপনারা যদি এরকম কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আমাকে জানাবেন যে আপু এই জায়গাটায় আমরা চাচ্ছি আপনি একটা লাইভ সেশন করেন, বা এই জায়গাটায় যে কোনো জিনিস আমি চেষ্টা করবো আপনাদের যাতে উপকার হয় সেই ব্যাপারগুলোতে কাজ করতে। আর আশা করি সবাই ভালো থাকবেন, দিনটা ভালো কাটুক আপনাদের। আসসালামু আলাইকুম।